অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠক। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এই অধিভুক্তি বলছেন বিশেষজ্ঞ। তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজকে নেওয়াটা আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। এটি যে কত ভুল সিদ্ধান্ত ছিল এটি এই গত কয়েক বছরে প্রমাণিত হলো। নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম ছাড়াও থাকছে। এবার চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। ন্যূনতম সংস্কার, দ্রুত নির্বাচনের ঐক্যমত্য, ভোটের সশস্ত্র বাহিনীতে আস্থা দেখছে ইসি। ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল। সরকার ছেড়ে নেতৃত্বে আসতে পারেন নাহিদ। অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠায় মূল লক্ষ্য। ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসবো, তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। বাংলাদেশকে জিওপলিটিক্যাল জায়গায় ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে আসলে এই দলটা হবে। ন্যায় বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা ক্যাডম্যানের। তারিক সিদ্দিকের বিরুদ্ধে 4 মামলার অনুমোদন দুদকের। শ্রমিক নেতা মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ধর্মঘট। 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ। আরো 6 জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। হামলার ক্ষত নিয়ে বসত ভিটায় ফিরছে ফিলিস্তিনিরা। ট্রাম্পের গাজা খালি প্রস্তাব প্রত্যাখ্যান। এবং বিপিএলে বরিশালের কাছে হেরে চ্যালেঞ্জের মুখে খুলনার প্লে অফ। সিলেটের বিপক্ষে বিদেশি খেলোয়াড়দের নিয়েই মাঠে রাজশাহী। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অধিভুক্ত থাকছে না 7 কলেজ। অধ্যক্ষদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। জানানো হয় নতুন ভর্তি বন্ধ হলেও চলতি শিক্ষাবর্ষের কোর্স শেষ করবে ঢাবি। দর্শক, তবে কার অধীনে চলবে 7 কলেজের শিক্ষা কার্যক্রম তা স্পষ্ট করা হয়নি। প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবির বিষয়ে নতুন কর্মসূচি আছে কিনা তা পরে জানাবে 7 কলেজ শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় কোটা বাতিল সহ 5 দফা দাবিতে রোববার রাতভর ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতেই ঘোষণা দেয়া হয় ঢাকা ব্লকেটের। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজের পরিস্থিতি ছিল থমথমে। পরে বেলা 12টায় ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি জানিয়ে 4 ঘন্টা সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেয় তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে জনভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচিও প্রত্যাহার করা হয়। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে দুপুরে 7 কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেই সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। সম্পর্ক ছিন্ন হলেও 7 কলেজের চলতি শিক্ষাবর্ষের সব কোর্স শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীতে 7 কলেজের শিক্ষা কার্যক্রমের দেখভাল মন্ত্রণালয়ের কাঁধে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ভিসি। যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি
তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশের আপত্তি উপেক্ষা করে 2017 সালে 7 কলেজকে অধিভুক্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের অধিভুক্তি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে সক্ষমতা যাচাই না করেই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তাবেদার প্রশাসন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল। বলছেন, গেল 7 বছর বিদায়ী সরকারের ভুলের খেসারত দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আবারও রণক্ষেত্র শিক্ষাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 7 কলেজের শিক্ষার্থীরা। উৎকণ্ঠার রাত পেরিয়ে অবশেষে সিদ্ধান্ত এলো অধিভুক্ত বাতিলের, যে দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। ওরা আন্দোলন করতেছে, ওরা ঢাবির সাথে থাকতে চায় না, আমরাও চাই না ওরা আমাদের সাথে থাকুক, কারণ ওরা ওদের মতো চলুক। খুবই বাজে সিদ্ধান্ত ছিল, যেটা এখনো পর্যন্ত সাফার করতেছে। এখন হলো ওরাও সাফার করতেছে, আমরাও সাফার করতেছি। এখন প্রশ্ন, অধিভুক্ত 7 কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধী অবস্থানের পরও কেন এই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার? সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্ল্যাটফর্মে আসে 1992 সালে। 2014 সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 279টি কলেজকে বিভাগীয় পর্যায়ের পুরনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তর নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী। যে সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয় 2017 সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ সহ ঢাকার 7টি কলেজকে ঢাবি অধিভুক্তের মাধ্যমে। এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছিল নানা মহলে। অভিযোগ উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরোধিতার জেরে সক্ষমতা যাচাই না করেই নেওয়া হয়েছে এই হঠকারী সিদ্ধান্ত। 2018 সাল থেকেই শুরু হয়েছিল বিরূপ প্রতিক্রিয়া। অধিভুক্তি বাতিলের দাবিতে মাঝে মধ্যেই মাঠে নামতে শুরু করে ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীরা। এক্ষেত্রে সাবেক সরকার এবং উপাচার্যদের উদাসীনতাকেই দুষছেন শিক্ষাবিদ ও গবেষকরা। এই অধিভুক্তির দায়িত্বটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা হয়েছে সম্পূর্ণ অযৌক্তিকভাবে, এবং তখন আমাদেরকে বলা হয়েছিল যে তৎকালীন যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তিনি অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর এই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছিলেন। তারা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিদায়ী আওয়ামী লীগ সরকার। তখনও আমরা এটার প্রতিবাদ করেছি এবং এটিকে অযৌক্তিক বলেছি, এবং এটি যে কত ভুল সিদ্ধান্ত ছিল এটি এই গত কয়েক বছরে প্রমাণিত হলো। তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজকে নেওয়াটা আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, এবং সেই সময়ের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাদের দুজনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফসল হিসেবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে এসে চাপে। কেবল 7 কলেজ নয়, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষাঙ্গনের ব্যবহার শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় নিচ্ছে বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী জুবাইর সানি। সানি, কাল রাতভর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং আজকের আলটিমেটামের পর এখনকার চিত্র কেমন দেখছেন সেখানকার? ধন্যবাদ স্যার। আমি এখন রয়েছি মুক্তি গণতন্ত্র তরুণ জেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ঘেত মোড়ে, তার ঠিক দিচ্ছে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সেই গেটের কিন্তু একটি পাশ বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে আসলে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা পুলিশ সদস্যদেরকেও এখানে দেখেছি। এখন পুলিশ সদস্যরা যারা এতক্ষণ ছিলেন তারা কিন্তু এখন চলে যাচ্ছেন। তো কিন্তু পরিস্থিতি একদমই শান্ত, কোনো শঙ্কা নেই। তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু নানা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং কিছুক্ষণ আগেই 7 কলেজের শিক্ষার্থীরা তারা সংবাদ সম্মেলন করে যেটি জানিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা থানা ঘেরাওর এটি কর্মসূচি দিয়েছেন, এবং একই সঙ্গে তারা আরেকটি কর্মসূচি ঘোষণা করেছেন যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো তারা চলাচল করতে দিবে না তাদের ক্যাম্পাসের সামনে থেকে। তো এখন যেটি বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একদমই শান্ত, কিন্তু তারপরও যে বিশ্ববিদ্যালয়ের
প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতক্ষণ আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্যের এখানে আসলে দেখেছি উপস্থিত থাকতে, কিন্তু এখন তারা চলে যাচ্ছেন। কিন্তু তারপরে আসলে কোনো শঙ্কা বলা যায় যে আপাতত এখন নেই। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন সরকারের উপদেষ্টারা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। যদি কোনো কিছু হয় করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। মানে আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি বা যেই দাবি থাকুক না কেন সলভ হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয় একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার নয়াপল্টনে 1.5 ঘণ্টা ব্যাপী চলা বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব কথা জানান শীর্ষ নেতারা। জামায়াত চরমোনাই পীরের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও 21 জানুয়ারি দুদলের প্রধানের দেখা হয়। সপ্তাহ না ঘুরতেই চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি মহাসচিব। সোমবার দুপুর 12টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিতে একমত তারা। ভোটাধিকার সহ সকল অধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। যৌথ ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, জাতীয় ঐক্য বজায় রাখা, গুম খুন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং ইসলামী শরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেওয়া সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত স্বাধীন সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। আমরা আলোচনাতে এই বিষয়গুলো নিয়ে আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। তাদের বৈঠকটি এমন সময় হলো যখন চরমোনাই পীর জামায়াত সহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন। টেকসই গণতান্ত্রিক কল্যাণ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আহ্বায়ক কমিটির মাধ্যমেই ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল। দলের নাম নির্ধারিত না হলেও দলের নেতৃত্বে থাকবেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা। নিউজ 24-কে জাতীয় নাগরিক কমিটির একজন নেতা জানান, অন্তর্বর্তী সরকার ছেড়ে নতুন দলের নেতৃত্বে আসতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। মাজহারুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টায় নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আসতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতেই। দেশের মানুষের অধিকার এবং অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠা করাই হবে নতুন এই দলের মূল উদ্দেশ্য।
শ্রমজীবী থেকে পেশাজীবী, বয়োজ্যেষ্ঠ থেকে তরুণ সবার অংশগ্রহণ থাকবে নতুন রাজনৈতিক সেই দলে। থাকবে ডান বাম এবং মধ্যপন্থীদের অংশগ্রহণ। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে নাগরিক কমিটির নেতারা বলেন, গেল 53 বছরে দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা পূরণ করতেই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে তারা। ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসবো, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। আর রাজনৈতিক দলের বাংলাদেশের যেই বর্তমান বাস্তবতার যে রাজনৈতিক দলগুলো, ওগুলোর সাথে আমাদের বেসিক পার্থক্য আমরা বলতে চাই যে আমরা আসলে কোনো এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে আমরা বেসিক্যালি আমাদের একটা জেনারেশনাল মুভের কথা আমরা বলতে চাই। অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন একটা মডিউল আসবে, নতুন একটা রাজনৈতিক ধারা আসবে, সেটা বাংলাদেশের মানুষ চাচ্ছে এবং সেই সাথে তরুণরা রাজনৈতিক জায়গা থেকে এগিয়ে আসবে, সেটাও বাংলাদেশের মানুষ চাচ্ছে। দুটি মিলিয়ে আসলে বাংলাদেশে যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে রাজনৈতিক দলটা আসছে, সেই দলের প্রতি তাদের যে অ্যাসপিরেশন, যাতে তাদের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের যে কথাগুলো সেটা যাতে ধরতে পারে। নতুন রাজনৈতিক দলের নেতা হবেন কারা, এমন প্রশ্নের জবাবে জানান, নাহিদ ইসলাম সহ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের দ্বারাই পরিচালিত হবে দল, যেখানে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসররা ব্যতীত দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে। বাংলাদেশপন্থী যারা রাজনীতিটা করতে চান, বাংলাদেশকে জিওপলিটিক্যাল জায়গায় ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে আসলে এই দলটা হবে। শুধুমাত্র ফ্যাসিস্টের সহকারী এবং ক্রিমিনালস, এদেরকে আমরা অ্যাভয়েড করে বাংলাদেশের সব তরুণদের আমরা ওয়েলকাম জানাতে চাই। নেতারা জানান, বিদ্যমান রাজনৈতিক দলগুলো থেকে ভিন্ন হবে তাদের দল। ব্যক্তি নির্ভর নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে সেই দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটা নিয়ে রাজনীতিবিদদের আলাপ আলোচনা নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় তিনি কথা বলেন। জানান, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার না করে তাদের পুনর্বাসনের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সভায় আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম ও জেলা আহ্বায়ক আসলাম অর্ক। আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো, তারা খনিজ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না। আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের 6 জন কর্মকর্তা ও 2 রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 বিচারপতির বেঞ্চ। তবে গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আইনজ্ঞ ও চিফ প্রসিকিউটরের পরামর্শক টবি ক্যাডম্যান। পরে এক ব্রিফিংয়ে টবি বলেন, জুলাই হত্যাকাণ্ডের প্রধান আসামি পলাতক শেখ হাসিনাকে সরকারের দেশে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। The government cannot force India to respond positively. I'd said on the previous occasion that there is every reason for us to be hopeful that she will be returned to face trial here. আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে, তার প্রপার লয়ার দিয়ে তার কেসটাকে এখানে মেক আউট করতে পারে এবং প্রপারলি এই ট্রায়ালের ব্যাপারে ট্রায়াল থেকে তার যে বেনিফিট নেয়ার সেটা যাতে সে নিতে পারে। 3 বিমানবন্দরে 4 প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। সোমবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গত 15 বছরে শেখ হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা অনিয়ম দুর্নীতির তথ্য আসছে প্রতিনিয়ত। এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 প্রকল্প, সিলেটের ওসমানী বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে অনিয়ম আর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।
এসব অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শীর্ষক প্রকল্পের কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের 3টি লকারে পাওয়া 55,000 ইউরো, লক্ষাধিক ডলার ও স্বর্ণ পাওয়ার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। তাতে এই বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন হচ্ছে। নির্বাচন কমিশনের নিম্নমানের ইভিএম কেনার পেছনে কারা জড়িত এবং এসব মেশিনকে যারা মানসম্মত বলে মতামত দিয়েছিলেন তাদের ব্যাপারেও তদন্তের আশ্বাস দুদক মহাপরিচালকের। মেশিনগুলো বিষয়ে আমাদের টিম একটি প্রতিবেদন দাখিল করবেন, কখন কেনা হয়েছে, কি প্রক্রিয়ায় কেনা হয়েছে, এটার মেয়াদ আছে কি নেই, সব বিষয়ে তারা আমাদের প্রতিবেদনে উপস্থাপন করবেন এবং সব বিষয়ে এগুলি পর্যালোচনা করা হবে। 2018 সালে 1.5 লক্ষ ইভিএম মেশিন কেনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে ইসিতে অভিযানে গিয়ে প্রতি 3টি মেশিনের মধ্যে একটিতে ত্রুটি পায় দুদক। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। ঘটনা শুরু 2021 সালের 8 জুন। পরিমণি ও তার সহযোগীরা সাফারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর করে। এ সময় ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় পরিমণি ও তার সহযোগী জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে হত্যা মামলা করেন নাসির উদ্দিন। রোববার পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। তারপর পরদিন সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরিমণি। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন মামলায় চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান আদালতের প্রতি আস্থা রয়েছে তার। আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমাদের বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। তার আইনজীবী বলেন পরিমণির বিরুদ্ধে একটি মামলা চলাকালীন আরও একটি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলে জানান তিনি। আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। এদিকে গত 25 জানুয়ারি একটি অনুষ্ঠান বাতিল হওয়ায় সমালোচনা করে ফেসবুকে দেয়া পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে রাজি হননি পরিমণি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। 116 বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী 2 মার্চ পর্যন্ত সময় দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম GM ফারহান ইশতিয়াক এই তারিখ ধার্য করেন। এদিন তদন্ত সংস্থা PBI প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ বলেন, দীর্ঘদিনেও তদন্ত শেষ না হওয়ায় এই বিষয়টি দুর্ভাগ্যজনক। এতে শুধু সাগর রনির পরিবার নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ও মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর 2012 সালের 11 ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শ্রমিক নেতা মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও 16 জেলায় পরিবহন বন্ধ করে দেন শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন পাম্প মালিকরা। বলছেন যে মজুদ আছে তা দিয়ে কাল পর্যন্ত পাম্প চালু রাখা সম্ভব। এরপর পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। রোববার দুপুরে নাশকতা মামলায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে খুলনা বিভাগীয় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও 16টি জেলার পরিবহন বন্ধ করে দেওয়া হয়। সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করে আন্দোলনরত শ্রমিকরা। তেল সেক্টরের সাথে একটা অরাজকতা তৈরি করার জন্য, যাতে দেশের ক্ষতি হয় এরকম একটা ঘটনা ঘটানোর জন্য এই যৌথ বাহিনী আসছে। তাকে যদি যাবেন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের কেউ গাড়ি চালাবে না। বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় গত 21 আগস্ট খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এরাম মুন্সি সহ কার্যকরী পরিষদের 4 শ্রমিক নেতা সহ মোট 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আমাদের সেক্রেটারি সাহেবের নামে যে মিথ্যা মামলা দিছে, এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নাহলে আমরা কর্মবিরতি চালাই যাব। পাশাপাশি আমার এই ক্যাবিনেটে আমি সহ আরো 3 জন নেতার নামে মিথ্যা মামলা আছে। এই সমস্ত মিথ্যা মামলা তাদের প্রত্যাহার করতে হবে। এদিকে শ্রমিক ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়াতেও ধর্মঘট পালন করেন শ্রমিকরা। গতকালকে দুপুরবেলা আমাদের তেল দিয়েছে, ওই তেলেই আমরা চলছি আর কি। আর তেল দিচ্ছে না ডিপো থেকে। আজ হলে সোমবার, মঙ্গলবার পর্যন্ত তেল দিতে পারবো। বুধবারে অর্ধেক বেলা দিতে পারবো, তার বেলা দিতে পারবো না। আমরা গাড়িগুলো চালাতে পারবো না, আমরা বাড়ি বেকার হয়ে বসে থাকতে হবে। এক কথায় সব বন্ধ হয়ে গেল। শ্রমিকদের ধর্মঘটের কারণে কুষ্টিয়ার 33 পেট্রোল পাম্প মালিক বিপাকে পড়েছেন। তারা বলছেন কুষ্টিয়ার পাম্পগুলোতে যে মজুদ আছে তা দিয়ে মঙ্গলবার পর্যন্ত চালু রাখা সম্ভব। পরবর্তীতে পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের সময় হলো আরেকটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। আমন্ত্রণ আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। নানা ভুল সিদ্ধান্তের কারণে অতীতে কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেছেন এনবিআর এর সাবেক কর্মকর্তা ও অর্থনীতি বিশ্লেষকরা। বক্তারা বলেন, ব্যবসা বান্ধব করের পরিবেশ তৈরি করতে হবে। এনবিআর এর সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আইসিএবি ও ইআরএফ এর আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার শীর্ষক এই বৈঠক। যোগ দেন এনবিআর এর সংস্কার কমিটির সদস্য, এফবিসিসিআই প্রশাসক ও বিশেষজ্ঞরা। এ সময় এনবিআর এর সাবেক কর্মকর্তারা বলেন, নানা অসঙ্গতি আর দুর্বলতার কারণে কর আদায়ে পিছিয়ে আছে এনবিআর। আমদানি পর্যায় থেকে এখনো 30, 31, 32% রেভিনিউ আদায় করি, যেটি আপনি ডেভেলপিং কান্ট্রিতে যাওয়ার যে স্বপ্ন দেখছেন তার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। হিউজ আন্ডারগ্রাউন্ড ইকোনমি এবং অ্যাট দি সেম টাইম টাকা বাঁচা, এই দুটো খাতকে আমরা যদি না থামাতে পারি তাহলে আমার যেটা মনে হয় যে বিশেষ করে আয়কর খাতে যে কাঙ্ক্ষিত রাজস্ব আমরা আসলে আদায় করতে পারবো না। এনফোর্সমেন্টটা জোরদার করতে হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে মোটিভেশন, এক্সটেন্সিভ মোটিভেশন, ইন্ট্রেন্সিভ। যুক্তিসঙ্গতভাবে ট্যাক্স আদায় করতে হবে, কাউকে মাফ করে দেওয়া, কাউকে এক্সেপ্ট করা, কারোর কাছ থেকে বেশি আদায় করা, এটা সম্ভব না, ফিজিবল না। অর্থনীতিবিদরা বলেন, এনবিআর এর অনেক কাজে স্বচ্ছতার অভাব আছে। অসঙ্গতি দূর করতে শক্তিশালী ডাটাবেস তৈরির পরামর্শ দেন তারা। এখানে কেউ কেউ আছেন যাদের অফিসেও আমি গিয়ে মানে ডেটা চেয়েছি, কারণ সেই ডেটা পাওয়া যায় না, পাবলিশ করা হয় না। কেন আমি কর চাচ্ছি, কত টাকা চাচ্ছি, বাড়াতে চাচ্ছি, কেন আমি কত বাড়াতে চাচ্ছি, কোন সময়ের মধ্যে, তাহলে ওই ব্যবহারের জায়গাটা যদি ঠিক না হয়, এই যে রিফর্ম যেগুলো হবে 1 বছর পরেই ভেঙে পড়বে। এদিকে এনবিআরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের চেয়ারম্যান মইনুল খান। এনফোর্সমেন্ট, এনবিআর এর এনফোর্সমেন্ট এবং পলিসি আলাদা হতে হবে এবং এনবিআর এর যে সক্ষমতা সেটার প্রতি দৃষ্টি দিতে হবে। সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেওয়া উচিত যে গত 1 মাসে আমি কি কি এই যে চেঞ্জ করেছি, এটা কেন করলাম, এটা কি, তাহলে এটা ক্লিয়ার হবে। বলেন, সঠিক ট্যাক্সেশন হলে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে আত্মবিশ্বাস বাড়বে, আগ্রহ বাড়বে কর পরিশোধে। এই রিফর্মসের সাথে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর আজ সোমবার থেকে গাজাবাসীদের উত্তরাঞ্চলে ফিরতে ইসরায়েল অনুমতি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর ফিলিস্তিনিদের জর্ডান, মিশরে পাঠিয়ে গাজা খালি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান না? দর্শক, আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। বিশাল সংগ্রহ তাড়া করে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারালো ফরচুন বরিশাল। এই হারে প্লে অফ খেলার সমীকরণ জটিল হয়ে পড়ল মেহেদী মিরাজের দলের। খুলনার 188 রান তাড়া করে ম্যাচ জিতে নিল ফরচুন বরিশাল।
বর্তমান চ্যাম্পিয়নদের কাছে 5 উইকেটে হারল খুলনা টাইগার্স, আর তাতে প্লে অফ খেলার সমীকরণটা জটিল হয়ে পড়ল মেহেদী মিরাজের দলের। হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন বরিশালের ডেভিড মালান। পেমেন্ট বিতর্ক কাটিয়ে বিদেশি ক্রিকেটারদের নিয়ে সিলেটের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। মিরপুরের টস হেরে উত্তরের দলটির বিপক্ষে ব্যাট করছে সিলেট। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 63 রান। মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের সামনে খুব বেশি সুবিধা করতে পারছে না সিলেট। স্কোরবোর্ডে 58 রান উঠতে না উঠতেই 5 উইকেট হারায় চায়ের দেশের দল সিলেট। সিনওয়ারি 9, আরিফুল 7 আর জাকির করেন 24 রান। জাকির আলী 17, সাজিদুল হক আউট হন 0 রানে। এই ম্যাচে জিততে পারলে প্লে অফে খেলার সুযোগ থাকবে রাজশাহীর। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।